চলুন একটু ধীরে শুরু করি। ঢাকার রাতগুলো বাইরে থেকে একই রকম মনে হলেও প্রতিটা রাত আসলে আলাদা গল্প লুকিয়ে রাখে। এই গল্পটা কোনো হিরোর নয়, কোনো ভিলেনেরও নয়। এটা মানুষের, ভুল করা মানুষের, চুপ করে থাকা মানুষের, আর দেরিতে সত্য বুঝতে পারা মানুষের গল্প। আপনি যখন শুনবেন, তাড়াহুড়ো করবেন না। প্রতিটা দৃশ্য চোখে কল্পনা করুন, প্রতিটা নীরবতা অনুভব করুন, কারণ এই গল্পে অনেক সময় শব্দের চেয়ে নীরবতাই বেশি কথা বলে। এখন শ্বাসটা একটু হালকা করুন, মনটা খুলে রাখুন, আর গল্পটাকে আপনাকে নিয়ে যেতে দিন। ঢাকার অন্ধকার গলিতে, পুরনো আগুনের স্মৃতিতে, আর এমন কিছু প্রশ্নের সামনে যেগুলোর উত্তর সহজ নয়। এই হলো শেষ সাক্ষী। ঢাকার রাত সবসময় একই রকম দেখালেও প্রতিটা রাত আসলে আলাদা গল্প লুকিয়ে রাখে। আর সেই রাতে আকাশে চাঁদ ছিল না, শুধু ঘন মেঘ আর হলুদ স্ট্রিট লাইটের নিচে ভেজা রাস্তা দিয়ে একটা কালো গাড়ি ধীরে ধীরে এগোচ্ছিল। গাড়ির ভেতরে বসে থাকা মানুষটা জানত আজকের রাতটা তার জীবনের শেষ রাত না হলেও সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে, কারণ আজ সব গোপন হিসেব খুলে যাবে। গাড়িটা থামল পুরনো চারতলা বাড়িটার সামনে, যেখানে লিফট কখনোই কাজ করে না। সে সিঁড়ি দিয়ে উঠছিল, আর প্রতিটা ধাপে তার বুকের ভেতর শব্দ হচ্ছিল, এমন শব্দ যা বাইরে কেউ শুনতে পায় না, কিন্তু মানুষ নিজে স্পষ্ট শুনতে পায়। চারতলার দরজাটা খোলা ছিল, ভেতরে আলো জ্বলছিল, আর বিছানার উপর তানভীর রহমান শুয়েছিল, এমনভাবে যেন কেউ তাকে খুব যত্ন করে সাজিয়ে রেখেছে। বুকের উপর ছুরি রাখা, চোখ বন্ধ, মুখ শান্ত। কিন্তু এই শান্তটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ শান্ত মৃত্যু সবসময় সত্যিকারের মৃত্যু হয় না। পুলিশ যখন আসে তখন রাত 2টোর বেশি, আর ডিএসপি আরিফ মাহমুদ ঘরে ঢুকেই বুঝে যায় এটা সাধারণ খুন না। কারণ রক্তের গন্ধ আছে, কিন্তু রক্তের ভাষা মিলছে না। তিনি জানতেন রক্ত মিথ্যা বলে না, মানুষ বলে। তিনি চারপাশ দেখলেন, দেয়াল, মেঝে, জানালা সবকিছু যেন খুব হিসেব করে রাখা। তানভীরের স্ত্রী নৌসিন এক পাশে বসে আছে, চোখে পানি নেই, শুধু একটা অদ্ভুত শূন্যতা। ছেলে রায়ান বারবার হাত খসছে, তার ফোনে অজানা নাম্বার থেকে আসা একটা মেসেজ পুলিশ দেখেছে। সব সত্য আজ শেষ হবে, এই বাক্যটা শুধু একটা হুমকি না, এটা ছিল একটা ঘোষণা। আরিফ যখন ডায়েরিটা হাতে নেয় তখন তার অভিজ্ঞ মাথার ভেতর পুরনো কেসগুলো নড়ে চড়ে বসে। ডায়েরির পাতায় আগুনের কথা লেখা, বস্তির কথা লেখা, মানুষের চিৎকার লেখা, আর লেখা আছে আমরা চুপ ছিলাম। এই এক লাইনের ওজন অনেক ভারী, কারণ চুপ থাকা মানেই নির্দোষ হওয়া না। 3 দিন পর যখন সাংবাদিক ফাহিম খানের লাশ পাওয়া যায় একই স্টাইলে, তখন আরিফ নিশ্চিত হয় এটা সিরিয়াল খুন না, এটা পরিকল্পিত বিচার। প্রতিটা মৃত্যু একটা পুরনো দরজা খুলছে, আর প্রতিটা দরজার পেছনে আছে 20 বছর আগের এক রাত, যখন বস্তিতে আগুন লেগেছিল আর মানুষ পুড়েছিল। কেউ চিৎকার করেছিল, কেউ পালিয়েছিল, আর কেউ দূরে দাঁড়িয়ে দেখেছিল। সেই দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একজন ছিল তানভীর, আরেকজন ছিল নৌসিন। কিন্তু তখন তারা একে অপরকে চিনত না। সময় সবকিছু বদলায়, মানুষকেও বদলায়, কিন্তু স্মৃতি বদলায় না। সালাম মিয়াকে যখন ধরে আনা হয়, তার খুঁড়িয়ে হাঁটা শরীর আর পোড়া পায়ের গন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়ে। সে বলে, আমি খুনি না, আমি শুধু দরজা খুলেছি। এই কথাটা শুনে আরিফ বুঝে যায় আসল মাথা অন্য কেউ, সালাম শুধু হাতিয়ার। সত্যিটা আসে ধীরে ধীরে। নৌসিনের নীরবতা কথা বলে ওঠে। সে বলে সে সেদিন বাচ্চাদের পুড়তে দেখেছিল, সে দেখেছিল তানভীর চুপ করে দাঁড়িয়ে আছে। আর সেদিনই সে ঠিক করেছিল একদিন এই মানুষটা বাঁচবে, কিন্তু প্রতিদিন মরবে। সে বিয়ে করেছে ভালোবাসা থেকে না, প্রতিশোধ থেকে। সে অপেক্ষা করেছে, কারণ সময় সবচেয়ে বড় শাস্তি। তানভীরকে সে মারে না, সে তাকে প্যারালাইজড করে দেয়, এমন অবস্থায় রেখে দেয় যেখানে সে কথা বলতে পারে না, পালাতে পারে না, শুধু দেখতে পারে। টিভিতে নিজের কীর্তির গল্প, আদালতের রায়, মিডিয়ার বিশ্লেষণ আর মানুষের ঘৃণা। রায়ান বাবার দিকে তাকিয়ে বুঝে যায় সত্য দেরিতে আসে, কিন্তু আসে। আর আরিফ মাহমুদ শেষ রিপোর্ট লিখতে লিখতে জানালার বাইরে তাকায়। ঢাকা তখনও জেগে আছে, কারণ এই শহরে অপরাধ ঘুমায় না, শুধু রূপ বদলায়। আর এই গল্প এখানেই শেষ না, কারণ যতদিন মানুষ চুপ থাকবে ততদিন কেউ না কেউ দরজা খুলবে।
তানভীর রহমান বেঁচে আছে, এই খবরটা যখন মিডিয়ায় লিক হয় তখন ঢাকার বাতাস বদলে যায়। কারণ মানুষ মৃত খুনিকে ভয় পায়, কিন্তু জীবিত অপরাধীকে ঘৃণা করে। হাসপাতালে আইসিইউ এর কাচের দেওয়ালের ওপাশে পড়ে থাকা মানুষটা চোখ খোলা রেখেও কিছু বলতে পারে না। শুধু মনিটরের শব্দ তার অস্তিত্বের প্রমাণ। নওশেনকে যখন পুলিশ ভ্যানে তোলা হয় তখন সে পেছনে তাকায় না, কারণ সে জানে তার যুদ্ধ শেষ আর তানবীরের শুরু। ডিএসপি আরিফ মাহমুদ কেসটা ক্লোজড দেখাতে চাইলেও ভেতরে ভেতরে জানত এটা শেষ নয়, কারণ ২০ বছরের আগুন এক রাতের বিচারে নেভে না। রায়ান মায়ের গ্রেপ্তারের পর বাবার রুমে ঢোকে। সে জানালার পর্দা সরিয়ে দেয়। আলো পড়ে তানভীরের মুখে, সেই মুখ যেটা একসময় ক্ষমতার ছিল, এখন অসহায়। সে চোখে চোখ রাখে আর বলে, তুমি কথা বলতে পারো না ঠিকই, কিন্তু শুনতে তো পারো। রায়ানের প্রতিটা শব্দ ছিল আদালতের রায়ের চেয়েও ভারী। বাইরে মিডিয়ায় নতুন নতুন নাম আসতে থাকে, সেই বস্তি উচ্ছেদের সাথে জড়িত রাজনীতিবিদ, সাবেক কমিশনার, এক ডেভেলপার। হঠাৎ করে সবাই ব্যস্ত হয়ে পড়ে ফাইল পরিষ্কার করতে, কারণ তারা বুঝে গেছে কেউ একজন শুরু করেছে আর একা ছিল না। সালাম মিয়া জেলে বসে আরিফকে বলে, আপনি যদি ভাবেন সব আমি আর নৌসিন করেছি তাহলে ভুল করবেন স্যার, কারণ আগুনে যারা পুড়েছিল তারা একা মরেনি, তাদের ছায়া বেঁচে আছে, আর সেই ছায়ারা কথা বলতে শুরু করেছে। ঠিক তখনই তৃতীয় আরেকটা ঘটনা ঘটে। একজন সাবেক ওয়ার্ড কমিশনার আত্মহত্যা করে বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু আরিফ জানে এটা আত্মহত্যা না, কারণ তার টেবিলে রাখা পুরনো ছবিতে সেই বস্তির আগুন দেখা যায়, আর ছবির পেছনে লেখা আছে, আমরা দেখেছিলাম কিন্তু চুপ ছিলাম। তদন্ত আবার খুলে যায়। এবার আর কোনো নাটক নেই, এবার সরাসরি মৃত্যু। শহরের ভেতর এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা একসময় ক্ষমতায় ছিল তারা এখন ঘুমাতে পারে না, কারণ দরজার শব্দ পেলেই মনে হয় কেউ এসেছে। রায়ান এক রাতে মায়ের সাথে জেলে দেখা করতে যায়। নওশিন শান্ত গলায় বলে, আমি খুনি না, আমি আয়না ধরেছি। মানুষ নিজের মুখ দেখে ভেঙে পড়ছে, এটাই শাস্তি। আরিফ বুঝে যায় এই কেসের সবচেয়ে ভয়ঙ্কর দিক আইন ভাঙা না, বরং মানুষের বিবেক জাগানো। কারণ আইনের বাইরে গিয়েও কেউ কেউ ন্যায় খুঁজে নেয়, কিন্তু তার দাম দিতে হয়। তানভীরের চোখের কোণে পানি জমে। একদিন রায়ান খবরের কাগজ পড়ে শোনায়, যেখানে লেখা, নতুন তদন্তে ২০ বছর আগের বস্তি কাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ। আর তানভীর কিছু বলতে না পেরে শুধু তাকিয়ে থাকে, কারণ ইতিহাস বদলায় না, শুধু মুখ বদলায়। আর এই গল্পের শেষ এখনও লেখা বাকি, কারণ শহরটা এখনও জেগে আছে, আর আগুন পুরোপুরি নেভেনি। শহরের বাতাস ভারী হয়ে ওঠে যখন একের পর এক পুরনো নাম সামনে আসতে থাকে। আর ডিএসপি আরিফ মাহমুদ বুঝে যান, এই কেস আর পুলিশের ফাইলে বন্দি নেই, এটা এখন শহরের স্মৃতিতে ঢুকে গেছে। প্রতিটা পুরনো দালানের দেয়ালে, প্রতিটা চায়ের দোকানের আড্ডায় মানুষ ফিসফিস করে সেই আগুনের কথা বলে, যেটা সবাই দেখেছিল কিন্তু কেউ থামায়নি। তদন্তে বেরিয়ে আসে, বস্তি উচ্ছেদের সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া হয়নি, সেটা ছিল পরিকল্পিত। আর সেই পরিকল্পনার মিটিং হয়েছিল একটা প্রাইভেট ক্লাবে, যেখানে তানভীর একা ছিল না, তার পাশে বসেছিল আরও ৪ জন প্রভাবশালী মানুষ, যাদের নাম এতদিন কেউ উচ্চারণ করেনি। আরিফ যখন সেই ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন, তখন বোঝা যায় ইতিহাস কত ঠান্ডা মাথায় লেখা হয়। একজন সিগার ধরায়, আরেকজন বলে মানুষ সরে যাবে, তৃতীয়জন বলে আগুন লাগলে দ্রুত হবে, আর চতুর্থজন চুপ থাকে। সেই চুপ থাকা মানুষটাই ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ সে পরে সই করেছিল অনুমতিপত্র। পরের সপ্তাহে সেই মানুষটার লাশ পাওয়া যায় নিজের গাড়ির ভেতরে, দরজা বন্ধ, ইঞ্জিন চালু। মিডিয়া বলে দুর্ঘটনা, কিন্তু আরিফ জানে এটা বার্তা, কারণ গাড়ির ড্যাশবোর্ডে রাখা ছিল পোড়া কাঠের ছোট টুকরো। রায়ান এই সব কিছু দেখে ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে আর শুধু ভুক্তভোগী ছেলে না, সে সাক্ষী হয়ে ওঠে, যে সাক্ষী বাঁচিয়ে রাখা হয়েছিল। তানভীর একদিন হঠাৎ চোখে অদ্ভুত আতঙ্ক নিয়ে তাকায়, কারণ টিভির পর্দায় সে নিজের পুরনো বক্তব্য শুনতে পায়, যেখানে সে বলেছিল উচ্ছেদ উন্নয়নের জন্য দরকার। এখন সেই একই কণ্ঠকে মানুষ অভিশাপ দিচ্ছে। নওশিন জেলে বসে খবরের কাগজ পড়ে মুচকি হাসে, কারণ সে জানে সে যা শুরু করেছিল সেটা থামানোর ক্ষমতা আর কারও নেই। সালাম মিয়া জেলে অসুস্থ হয়ে পড়ে, আর মৃত্যুর আগে আরিফকে শুধু একটাই কথা বলে, আগুন মানুষকে মারে না স্যার, আগুন মানুষকে কথা বলতে শেখায়। তার মৃত্যুর পর আরিফের হাতে আসে শেষ প্রমাণ, একটা পুরনো অডিও রেকর্ডিং, যেখানে ক্লাবের মিটিংয়ের পুরো কথোপকথন আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সেই রেকর্ডিংটা করেছে
একজন সাংবাদিক নয়, একজন পুলিশ অফিসার, যে এখনও সক্রিয় এবং ক্ষমতার কাছাকাছি। আরিফ বুঝে যান তার নিজের ভেতরেই শত্রু আছে। তিনি যখন রিপোর্ট জমা দিতে যান, তখন ওপর থেকে অর্ডার আসে তদন্ত স্থগিত। শহরের স্থিতিশীলতার কথা বলা হয়। আর ঠিক তখনই আরিফ সিদ্ধান্ত নেন, আইন মানা আর ন্যায় রক্ষা সবসময় এক জিনিস না। তিনি রেকর্ডিংটা লিক করে দেন মিডিয়ায়। শহর জ্বলে ওঠে, কিন্তু এবার আগুনে মানুষ পড়ে না, আগুনে পড়ে মিথ্যা। ক্ষমতাবানরা একে একে আত্মগোপনে যায়, কেউ দেশ ছাড়ে, কেউ আদালতে দাঁড়ায়। তানভীর হাসপাতালের বিছানায় শুয়ে সব দেখে, আর তার চোখের জল বালিশ ভিজিয়ে দেয়। কারণ এবার সে চুপ থাকতে চাইলেও চুপ থাকার সুযোগ নেই। রায়ান শেষবার বাবার কানে বলে, তুমি বেঁচে আছো, এটাই তোমার শাস্তি। আরিফ মাহমুদ বদলি হন দূরের এক জেলায়, কিন্তু তিনি জানেন কাজটা সঠিক ছিল। আর শহর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। যদিও সবাই জানে স্বাভাবিক মানে নীরব না। গল্পটা এখানে শেষ হয় না, কারণ প্রতিটা শহরের নিচে চাপা পড়ে থাকে একটা করে আগুন, আর কেউ না কেউ একদিন আবার দরজা খুলবে।